আচ্ছা, এইটা হলো একদিকে ভালো, এই প্যাসেজটা এটার মধ্যে লেখা যায়, ঠিক আছে। এটা হলো চাহিবে না ফিরে, ঠিক আছে। আর একবার একটু নোটসটা দেখো তো, যে প্রত্যেকটা সাহিত্য সম্ভারের প্রত্যেকটা নোটস ওটার মধ্যে আছে তো। এমনিতে আমি দেবো আরো, আর আরেকটা দেবো সেট। তো তবু একবার দেখে নিও। চাহিবে না ফিরে হচ্ছে যে উম এটা হলো আলো ও ছায়া কাব্যগ্রন্থ। আলো ও ছায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা। কামিনী রায়ের, আমরা দেখি যে প্রথম গীতিকাব্য লিখেছিলেন বিহারীলাল চক্রবর্তী, তার পরবর্তী ধারাটাই ছিল কামিনী রায়ের। কামিনী রায় এই গীতি কবিতার একজন অন্যতম কবি, যিনি রবীন্দ্র যুগে মানে রবীন্দ্রনাথের সমসাময়িক কবি, এ কথা ঠিকই। তিনি বরিশালে জন্মগ্রহণ করেন, বাংলাদেশে। তার প্রথম কাব্যগ্রন্থই ছিল আলো ও ছায়া, এবং তারই এই কবিতাটি একটি বিশেষ অংশ এখানে তুলে ধরা হয়েছে। যেখানে আমরা দেখতে পাই যে আমরা যখন রাস্তায় কোনো অবহেলিত মানুষকে দেখি, সেই মানুষকে আমরা যখন দেখি তখন তাকে সবাই কি করে, তাকে তাচ্ছিল্য করে, ঠিক আছে, উপহাস করে চলে যায়। আবার কেউ বা তাকে এসে গঞ্জনা দেয়। এখান থেকেই কবিতাটা শুরু হয়েছে, যে পথে দেখে ঘৃণা ভরে কত কেহ গেল সরে। তা যারা অবহেলিত, যারা সেই সমস্ত মানুষগুলোকে মানুষ দেখলে উপহাস করি কেহ যায় পায়ে ঠেলে, তাদেরকে কেউ উপহাস করে ঠেলে চলে যায়, ফেলে চলে যায়। কেহ বা নিকটে আসি বড়শি গঞ্জনা রাশি। আচ্ছা, তাদের মধ্যে থেকে কি করা হয়, যে তারা যখন নিকটে আসি বড়শি গঞ্জনা রাশি, তো তাদেরকে আমরা কি করি না, তাদেরকে যখন তাদেরকে গঞ্জনা দেওয়া হয়, ঠিক আছে, তাদের প্রতি গঞ্জনা বর্ষণ করা হয়। দিলে কি হবে, ব্যথিতেরে ব্যথা দিয়া যায় শেষে ফেলে, পতিত মানব তরে নাহি কি গো এ সংসারে, একটি ব্যথিত প্রাণ দুটি অশ্রুধার। বলছে যারা পতিত মানুষ, তাদের জন্য কবির দুঃখ হয়েছে, সেই সমস্ত অবহেলিত মানুষগুলোর প্রতি কবির দুঃখ হয়েছে। নাহি কি গো এ সংসারে, বলছে কেউ নেই তাদের জন্য এই পৃথিবী, এই সংসারে, একটি ব্যথিত প্রাণ দুটো অশ্রুধার, ঠিক আছে, যাদের জন্য চোখ দিয়ে চোখের জল পড়ে, এরকম মানুষকে পাওয়া যায় না। যে এসে পথে পড়ে অসহায় পদে তারে দলে যায়, যে অসহায় মানুষটা পথের পাশে পড়ে রয়েছে, তাকে সবাই কি করে, আরো তাকে পদদলিত করে। দুখানি স্নেহের কর নাহি বাড়াবার, তো এখানে স্নেহের কর মানে হাত, তাদের প্রতি কেউ স্নেহের হাতটুকুও বাড়িয়ে দেয় না, তাদের প্রতি কেউ ভালোবাসা দেয় না। সত্য দোষে আপনার চরণ স্খলিত তার, সত্য দোষে আপনার চরণ স্খলিত তার, তাদের প্রতি কেউ হাত দুটো বাড়ায় না। তাই তোমাদের পদ উঠিবে ও শিরে, বলছে যে তাহলে কি তোমার সেই পা মানে যে চরণ তোমাদের বলছে স্খলন হবে, ঠিক আছে, সত্য দোষে আপনার, সেটা কি আদৌ মাথায় উঠবে, সেটাই বলছে আর। তাই তার আর্ত রবে সকলে বধির হবে, যে যাহার চলে যাবে, যে যাহার চলে যাবে চাহিবে না ফিরে। বলছে এই অবস্থায় মানুষ সবাই চলে যায়, কেউ একবারও ফিরে তাকায় না। সেই পতিত, সেই কি বলবো, অসহায় মানুষটা চিরকাল অন্ধকারেই পড়ে থাকে। আচ্ছা, বর্তিকা মানে কি, বাতি। বর্তিকা হচ্ছে এখানে বাতি। বর্তিকা লইয়া হাতে চলেছিল একসাথে, পথে নিবে গেল আলো, পড়িয়াছে তাই। তোমরা কি দয়া করে তুলিবে না হাত ধরে, বলছে তোমরা কি একটুও দয়া করে তার হাত দুটো ধরে তুলবে না। অর্ধদণ্ড তার লাগি থামিবে না ভাই, বলছে এক দণ্ড কি তার জন্য রাস্তায়
থেমে যাবে না। তোমাদের বাতি দিয়া প্রদীপ জ্বালিয়া দিয়া তোমাদেরই হাত ধরি হোক অগ্রসর। বলছে তোমাদেরই হাত ধরে সে এগিয়ে যাক জীবনে। পঙ্ক মাঝে অন্ধকারে, বলছে পাঁক, পাঁকের মাঝে মানে পাঁকে অন্ধকার ফেলে যদি দাও তারে, তোমরা যদি আরো বেশি করে তাকে অন্ধকারে ঠেলে দাও, আধার রজনী তার রবে নিরন্তর, তাহলে তো সে আরো বেশি করে তার জীবনটাতে অন্ধকার নেমে আসবে। সে তো কোনোদিন আর কি বলবো, সে তো আর কোনোদিন আবার মানে ফিরে তাকাতে পারবে না, সে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। ঠিক আছে, এখানে যে কটা লাইন আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো, সেটা হচ্ছে যে উপহাস করি কেহ যায় পায়ে ঠেলে, এই লাইনটা বেশি গুরুত্বপূর্ণ। যেখানে পতিত মানুষ, যারা সমাজের সেই অবহেলিত মানুষ, সেই মানুষগুলোকে উপহাস করার কথা বলা হয়েছে। সমাজের কিছু মানুষ যারা অবহেলিত, মানুষদের দেখে ঘৃণা করে, তারা এটা বোঝেই না যে এই মানুষদের কোনো দোষ নেই, বরং আমরা যদি তাকে দূরে ঠেলে দিই, সে আরো বেশি করে আরো দূরে সরে যাবে। ঠিক আছে, আরো সে অন্ধকার থেকে আরো অন্ধকার জায়গায় চলে যাবে। তাই নির্বোধের মতোই এই ধরনের মানুষকে দেখে আমরা উপহাস করি আমাদের অহংকারের বশে। এটা একটা গেল। আর ব্যথি তেরে ব্যথা দিয়া যায় শেষে ফেলে, এই লাইনটাও খুব গুরুত্বপূর্ণ। এই যে ব্যথি তেরে ব্যথা দিয়া যায় শেষে ফেলে, এই লাইনটা ব্যথিত বলতে যারা অবহেলিত সেই মানুষদের কথা বলা হয়েছে, পতিত। আর কারা তাদের দেখে করে এই কাজটা, যারা অহংকারী, যারা অহংকারী, যারা বিত্তশালী, তারা সেই দরিদ্র সাধারণ মানুষগুলো, অবহেলিত মানুষগুলোকে দেখে ঘৃণা করে, উপহাস করে, সাহায্য তো করেই না, উল্টে গঞ্জনা দেয়। তারা বোঝে না যে এই গঞ্জনা ব্যথিত মানুষদের মনে কতটা দুঃখ দিতে পারে, না বুঝেই তারা অহংকারের বশে পতিত মানুষদের ব্যথা দিয়ে চলে যায়। আরেকটা হলো আধার রজনী তার রবে নিরন্তর। এই লাইনটা, আধার রজনী নিরন্তর থাকার কথা বলে, মানে যদি তাদেরকে আমরা ওই পাঁকের অন্ধকার থেকে না তুলে আনি, তাহলে তাদের জীবনে যে অন্ধকার আছে, তারা অন্ধকার থেকে তাদের জীবনে সারা জীবনই অন্ধকার থেকে যাবে। তাদের চোখের জল যদি আমরা মোছাতে না পারি, তাদের দুঃখে যদি আমরা না দুঃখ পাই, তাহলে কি হবে, কখনো যদি মোছাতে যদি না পারি, তাদের জীবনটা আরো কোনোদিনই তারা আলোর মুখ দেখবে না, আরো অন্ধকার থেকে আরো অন্ধকারের দিকে চলে যাবে। আর একটা হলো এই বর্তিকা, বর্তিকা লাইনটা, বর্তিকা লইয়া হাতে চলেছিল একসাথে, পথে নিবে গেল আলো পড়িয়াছে তাই। অর্থাৎ একদল লোক বাতি নিয়েই যাচ্ছিল রাস্তায়, একই সঙ্গে চলছিল, তার মধ্যে থেকে কিছু মানুষ ওই অন্ধকারে চলে যায়, তাই তো এখানে ওই লাইনটার কথা বলা হয়েছে, ওই বর্তিকার লাইনটা, ওটা গুরুত্বপূর্ণ। তাহলে এই কবিতাটার মধ্যে এই লাইনগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে চাহিবে না ফিরে থেকে কোনো অসুবিধা আছে? আশা করি নেই। অর্থাৎ কবি এখানে মূল যে কথাটা বলতে চেয়েছেন, সেটা হলো দরিদ্র মানুষ, অসহায় মানুষ, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, তাদের কখনো হিংসা করা, ঘৃণা করা উচিত নয়, তাদেরকে দূরে ঠেলে দেওয়া উচিত নয়, বরং তাদের কোনো সমস্যা হলে তখন আমাদেরকেই তার কাছে দুদণ্ড দাঁড়িয়ে তার সমস্যার সমাধান করতে হবে। তাদেরকে সবসময় ভালোবাসা দিয়ে তাদের প্রতি হাত ধরে তাদেরকে সেই অন্ধকার পথ থেকে তাদের তুলে আনতে হবে। এখানে সেই দরিদ্র মানুষের ব্যথা বেদনাকে তুলে ধরা হয়েছে, এটাই কবিতাটার মূল বিষয়বস্তু। আমরা জানি যখন যে কবিতায় কবির ব্যক্তিগত অনুভূতি বেশি করে প্রকাশ পায়, সেটা হলো গীতি কবিতা। দুঃখ, তার ব্যক্তিগত অনুভূতি, তার আনন্দ, এগুলো যখন প্রকাশ পায়, তাকে আমরা মানে সঙ্গীতের মূর্ছনায় তাকে বলা হচ্ছে গীতি কবিতা। ঠিক আছে।
তো কামিনী রায় সেরকমই একটি কবিতা রচনা করেছেন। এর পরের কবিতাটা ভীষণ ভালো কবিতা, সেটা হচ্ছে আবোল তাবোল থেকে নেওয়া হয়েছে, সুকুমার রায়ের আবোল তাবোল। আবোল তাবোল সুকুমার রায়ের কবিতা, ঠিক আছে। 1923 সালে আবোল তাবোল লেখা হয়েছিল। মেঘমুলুকে ঝাপসা রাতে, রামধনুকের আবছায়াতে, তাল বেতালে খেয়াল সুরে তান ধরেছি কণ্ঠপুরে। হেথায় নিষেধ নাইরে দাদা, নাইরে বাঁধন নাইরে বাধা, হেথায় রঙিন আকাশ তলে স্বপন দোলা হাওয়ায় দুলে। সুরের নেশায় ঝর্ণা ছোটে, আকাশ কুসুম আপনি ফোটে, রঙিয়ে আকাশ রঙিয়ে মন, চমক জাগে ক্ষণে ক্ষণ। আজকে দাদা যাবার আগে বলবো যামোর চিত্তে লাগে, নাইবা তাহার অর্থ হোক, নাইবা বুঝুক বেবাক লোক। আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে, ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে। আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে, রাম খটাখট ঘ্যাচাং ঘ্যাচ, কথায় কাটে কথার প্যাঁচ। আলোয় ঢাকা অন্ধকার, ঘন্টা বাজে গন্ধে তার। গোপন প্রাণে স্বপন দূত, মঞ্চে নাচেন পঞ্চভূত। হ্যাংলা হাতি চ্যাংদোলা, শূন্যে তাদের ঠ্যাং তোলা। আমরা কিন্তু আবোল তাবোলকে কখনোই কিন্তু ওই শুধুমাত্র বাচ্চাদের কবিতা বলবো এটা কিন্তু নয়। এমন নয় যে কি বলবো, যে এখানে কোনো অর্থহীন ব্যাপারটা যে আছে এমনটা কিন্তু মনে করার কোনো কারণ নেই। এখানে কবির একটা, তিনি বিচিত্র একটা খেয়ালকে তুলে ধরেছেন। মেঘে ঢাকা রাত, একেবারে ঝাপসা, যেখানে আবার তিনি কি বলছেন, সেই রাতে তিনি রামধনুকে কল্পনা করছেন, এমন অবস্থা। তিনি কোনো বাঁধনের মধ্যে থাকতে নারাজ, তিনি বেড়াজাল থেকে মুক্ত হতে চেয়েছেন, দিয়ে সেখানে তার অদ্ভুত রঙিন জগতের সমস্ত কল্পনা সেগুলো তিনি করেছেন। সেই জগতে আকাশ কুসুম ফোটে, আকাশ কুসুম মানে আমরা কি জানি, যে অলীক কল্পনা, যেটা বাস্তবে কখনো সম্ভব নয়, তাই না। এই যে আকাশ কুসুম আপনি ফোটে, রঙিয়ে আকাশ রঙিয়ে মন। তো এখানে যেখানে বলছে যে আকাশ কুসুম তো এমনি ফোটে, তো সেখানে সেই ধরনের জগতে মানুষের কোনো, সেই ধরনের জগতে মানুষ তার হচ্ছে তোমার মানে তার ব্যক্তিগত কি বলবো, তার রঙিন কল্পনা, যার বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই, সেটার কথাই বলা হয়েছে। মনের আকাশ থাকে রঙিন, নিজের খেয়াল স্রোতে কবি সারা দিন সর্বদা বেড়াতে চান, কবি কোথাও বদ্ধ হয়ে থাকতে চান না। তখন মানুষের কথাগুলোকে তালহীন আর অর্থহীন বলে মনে হয়েছে, মানে মঞ্চে নাচেন পঞ্চভূত, এখানে পঞ্চভূতের কথা বলা হয়েছে। আমরা জানি আমাদের যে সেন্সুরি যে অর্গান গুলো রয়েছে পঞ্চভূত, সেটার কথা বলা হয়েছে। হ্যাংলা হাতি চ্যাংদোলা, শূন্যে তাদের ঠ্যাং তোলা, মক্ষীরানী পক্ষীরাজ, দস্যি ছেলে লক্ষ্মী আজ, আদিমকালের চাঁদিম হিম, তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম মানে হচ্ছে অদৃশ্য, যা দেখা যায় না। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গম, মানে আমার গানের পালা শেষ। আমরা বেবাক মানে হচ্ছে সব, আচ্ছা। আর ঘোড়ার ডিম তো আমরা জানি যেটা অবাস্তব। হ্যাংলা বলতে এখানে রোগাকে বোঝানো হয়েছে, আদিম মানে এখানে খুবই প্রাচীন কিছু একটা, সেটাকে বলা হচ্ছে। আজগুবি চালগুলো কিসের পুরো, সে যেন মানে বেতাল, আজগুবি চালগুলো এখানে বেতাল, সে মাতাল রঙে মেতে উঠেছে। এখানে এই যে স্বপন দোলা নাচিয়ে, স্বপন দোলাকে নাচিয়ে কাকে, ভোলাকে আহ্বান করা হয়েছে। মূলত তরুণ প্রজন্ম, নবীন, যারা যাদের জীবনটা একেবারে সজীব, যারা ভীষণ প্রাণবন্ত, সেই যে যুব সমাজ, সেই ধরনের পাঠকই হচ্ছে কবির এই কবিতাটার কি বলবো একদম মূল, তাদেরকে উদ্দেশ্য করেই কবি এই কবিতাটি বলা হয়েছে। আর একটা জিনিস বলবো, যেটা হচ্ছে মক্ষী রানী। আচ্ছা মক্ষী রানীটা কি, মক্ষী রানী কাকে বলা হয়েছে?
কবি এক প্রকার মুক্তির পিয়াসী, ঠিক আছে। মক্ষীরানী কাকে বলেছে এখানে? মক্ষীরানী তো অ্যাকচুয়ালি হচ্ছে মৌমাছি, তাই না? কিন্তু এখানে তো বলা হয়েছে পক্ষীরাজকে, মক্ষীরানী। 1923 সালে কবিতাটা লেখা হয়, এই কাব্যগ্রন্থটা, মানে এই কি বলবো, আবোল তাবোল যেটা, ঠিক আছে। মক্ষীরানী, এটা হবে মৌমাছি। বিশেষ করে রানী মৌমাছিকে বলা হয় ফিমেল বি, ঠিক আছে, কুইন যেটাকে বলা হয় ইংরাজিতে। তো এই হলো কবিতাটা। এবারে হচ্ছে মোহিতলাল মজুমদারের কালবৈশাখী, ভীষণ একটা মানে কি বলবো, ভীষণ গুরুত্বপূর্ণ কবিতা কালবৈশাখী। কালবৈশাখী খুবই গুরুত্বপূর্ণ কবিতা, অনেকগুলো মিনিং আছে গুরুত্বপূর্ণ সেটা। আচ্ছা, আগের কবিতাটা যে গুরুত্বপূর্ণ লাইন সেটা হচ্ছে, দাঁড়াও একবার লাইনগুলো একটু দাগ দিয়ে নাও। এখানে হচ্ছে স্বপন দোলা হাওয়ায় দোলে, এইটা হেথায় রঙিন আকাশ তলে স্বপন দোলা হাওয়ায় দোলে, এই লাইনটা। আর হচ্ছে আকাশ কুসুম, এই লাইনটা আপনি ফোটে। তারপর মক্ষী রানী পক্ষী রানী, এই লাইনটা। আদিম কালের চাঁদিম হিম তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম, এই লাইনটা ঘোড়ার ডিম, অর্থাৎ যেটা হচ্ছে অবাস্তব, যার কোনো অর্থই নেই। গোপন প্রাণের স্বপন দূত মঞ্চে নাচেন পঞ্চভূত। আর একটা হলো মত্তমাদল, যেটা আছে না ওই লাইনটা। এই কটা দেখলেই হবে। আচ্ছা, কালবৈশাখী, কালবৈশাখী মোহিতলাল মজুমদারের লেখা। হেমন্ত গোধূলি, হেমন্ত গোধূলি 1348 বঙ্গাব্দ, শ্রাবণ মাস, কবিতাটা লিখছেন মোহিতলাল মজুমদার। মোহিতলাল মজুমদার রবীন্দ্র রবীন্দ্রনাথের প্রায় সমসাময়িক লেখক, কিন্তু তিনি রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথের লেখা থেকে একটু আলাদা ধরনের লেখা লিখেছেন। এক কথায় রবীন্দ্র বলয় থেকে একদম একটু আলাদা হয়ে গিয়েছিলেন তিনি, ঠিক আছে। একদম পৃথক এক ধারার কবিতা তিনি লিখেছেন। তার লেখার মধ্যে আমি ব্যাপারটা রয়েছে, যে সর্বপ্রথম রবীন্দ্রনাথের এই আমিত্ববোধ, এটা কিন্তু সর্বপ্রথম এই মোহিতলাল মজুমদারের লেখনীর মধ্যে দিয়ে প্রকাশ পায়। তার কবিতার মধ্যে যেমন জীবনের অস্তিত্ব, বাস্তবতা, মানুষের জীবনের কামনা বাসনা, এগুলো প্রথম একেবারে রবীন্দ্রনাথ যেমন রোমান্টিক কবি, তো সেই রোমান্টিকতা থেকে কিন্তু অনেকটাই সরে এসেছেন বাস্তবের মাটিতে কবি মোহিতলাল মজুমদার।
তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে স্বপন পসারি, যেমন হচ্ছে হেমন্ত গোধূলি, এগুলো। ঠিক আছে। তো এই জায়গাগুলো আহ সেই সেই জায়গাগুলোই কিন্তু এই কবিতাটার মূল বিষয়বস্তু। এখানে বলছে যে মধ্যদিনের রক্ত নয়ন অন্ধ করিলকে, ধরণীর পরে বিরাট ছায়ার ছত্র ধরিলকে। ছাতা, ছত্র, ছাতা ধরা। ঠিক আছে। আমরা জানি যে কালবৈশাখী মানে সেই ঝড়ের যে রূপটা, যে কালবৈশাখীর আবির্ভাবে সারা পৃথিবীতে যে একটা অদ্ভুত একটা যে কি বলবো, যখন দেখবে কালবৈশাখী হয় তার আগে যেটা হয় আকাশ একেবারে গুমোট বেঁধে আসে। ঠিক আছে। সেই যে রূপটা, সেই ভয়ঙ্কর রূপের কথা বলা হয়েছে। চারদিকটা একেবারে অন্ধকার হয়েছে। মধ্যদিনে রক্ত নয়ন অন্ধ করিলকে, চারদিকটা অন্ধকার, ধরণীর পরে বিরাট ছায়ার ছত্র ধরিলকে। কানন আনন পাণ্ডুর করি জলস্থলের নিঃশ্বাস হরি। কানন মিন্স হচ্ছে বন। কানন হচ্ছে বন। ঠিক আছে। কানন আনন পাণ্ডুর করি জলস্থলের নিঃশ্বাস হরি, নিঃশ্বাস হরণ করেন। আলয়ে কুলায়ে তন্দ্রা, তন্দ্রা মানে তো ঘুম, ঘুম ভুলিয়ে গগন ভরিলকে, মানে আকাশটা একেবারে ভরে উঠল। আজিকে যতেশ যতেক বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ। বনস্পতি এখানে কাদের কথা বলা হয়েছে? গাছের কথা বলা হয়েছে, বৃক্ষ। কারণ কালবৈশাখীর ধাক্কায় প্রচুর গাছ দোলে এবং সেগুলো পড়ে যায়, নষ্ট হয়। ভাগ্য দেখি যে মন্দ, নিমেষে গণিছে, মানে সময় গুনছে। তাই কি তাহারা সারি সারি নিস্পন্দ, মানে তাদের মধ্যে আর সেই কি বলবো, তাদের মধ্যে সেই প্রাণ নেই। ঠিক আছে। মরুত পাথারে বারুদের ঘ্রাণ, এখনই ব্যাকুলি তুলিয়াছে প্রাণ। মরুত পাথারে, মরুত মানে বায়ু, তার মধ্যে বারুদের ঘ্রাণ, এখনই ব্যাকুলি তুলিয়াছে প্রাণ। পশিয়াছে কানে দূর গগনের বজ্র ঘোষণ ছন্দ, আকাশের, অনেক দূরের আকাশের। হরি মানে এখানে হচ্ছে হরণ করা। হেরি যে হেথায় আকাশ কটা হে ধূম্র মেঘের ঘটা, সে যেন কাহার বিরাট মুন্ডে ভীম কুণ্ডল জটা। শিবের মাথায় যেমন থাকে ওটাকেই বলা হয়েছে। অথবা অকিরে সচল অচল, ভেদিয়া কোন সে অসীম অতল, ধাইছে উধাও গ্রাসিতে মিহিরে ছিড়িয়া রশ্মি ছটা। আচ্ছা, এখানে তারপরে বলছে যে ওই শোনো তার ঘোর নির্ঘোষ, দুলিয়া উঠিল জটা ভার, শুরু হয়ে গেছে গুরু গুরু রব, নাসা গর্জন ঝঞ্ঝার। পিঙ্গল হলো গল তলদেশ, ধূলি ধূসরিত উন্মাদ বেশ, দিবসের ভাগে টানিয়া খুলিছে বেনি বন্ধন সন্ধ্যার। অঙ্কুশকার ঝলসিয়া উঠে দিক হতে দিক অন্তে, দিক বারণেরা বেদনা অধীর বিদারিছে নভদম্ভে। এই যে দুর্যোগ ঘন ঘটা, প্রকৃতিতে সবাই একেবারে জীবজগৎ যেন ভয় পেয়েছে, তারই মধ্যে কবি দেখতে পাচ্ছেন একটা নতুনের সংকেত। অর্থাৎ পুরো ঝড় হয়ে গেল, ঝড়ের পর কি নামলো? বৃষ্টি। এই বৃষ্টির মধ্য দিয়েই কি হচ্ছে? শান্তির একটা আমরা পরিবেশ দেখতে পাচ্ছি। শান্তির পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীতে শান্তির সম্ভাবনা তৈরি হয়েছে। এইভাবেই ধ্বংসের মধ্য দিয়েই সৃষ্টির আনন্দ। ধ্বংস যেমন একদিকে হচ্ছে, তার পাশাপাশি কিন্তু আবার নতুন সৃষ্টি হচ্ছে। বঙ্কিম নীল অসির ফলকে দেহ হলো কার ভিন্ন, অনাবৃষ্টির অসুরের বাধা কে করিল নিশ্চিহ্ন, মানে অনেকদিন বৃষ্টি হয়নি, প্রচন্ড গরম, তখনই তো কালবৈশাখী আসিয়া তারপর বৃষ্টিটা হলে অসম্ভব একটা শান্ত, মানে মনে একটা শান্তি নেমে আসে। অনাবৃষ্টির, অনাবৃষ্টিকে এখানে অসুরের সঙ্গে রূপক কল্পনা করা হয়েছে। এখানে তাকেই তুলনা করা হয়েছে অসুর বেদে।
নেমে আসে যেন বাঁধ ভাঙা জল, ম্লান হয়ে আসে মেঘ কজ্জল। আলোকের মুখে কালো জবনিকা এতক্ষণে হলো ছিন্ন। হেরো ফিরে চলো সে রণবাহিনী বাজায়ে বিজয়ের শঙ্খ। আকাশের নীল নির্মল হলো ধৌত ধরার পঙ্ক। বায়ু বহে পুন মৃদু উচ্ছ্বাসে, নদী উথলিছে কুলু কুলু ভাসে। আলো ঝলমল বিটপির দল নিঃশ্বাসে নিঃশঙ্ক। বিটপি মানে গাছ। পাক, পাথার হলো সমুদ্র। একটা মিনিট হোল্ড করো। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা ওই কজ্জল, যেটা হচ্ছে কাজল, ঠিক আছে, কালো। ও এখনো খানিকটা আছে, আচ্ছা। নববর্ষের পূর্ণ বাসরে কালবৈশাখী আসে, হোক সে ভীষণ, ভয় ভুলে যাই অদ্ভুত উল্লাসে। ঝড় বিদ্যুৎ বজ্রের ধ্বনি, দুয়ার জানালা উঠে ঝনঝনি। চৈত্রের চিতা ভস্য উড়ায়, মানে চৈত্র মাসের শেষ, তার যে গরম, সেই গরমের জ্বালা বলছে একেবারে জুড়িয়ে, জুড়াইয়া জ্বালা পৃথিবীর। তৃণ অঙ্কুরে, নতুন যে তৃণ, যে ঘাস, তাতে একটা রস সঞ্চার হয়েছে বৃষ্টির জল পড়ে কালবৈশাখী। মধু ভরি বুকে মৃত্যুর, যে আসিছে আজ কাল বৈশাখে। শুনি টঙ্কার তাহার পিনাকে, চমকিয়া উঠি তবু জয় জয় তার সেই শুভ কীর্তি। এত যে ভীষণ তবু তারে হেরি, ধরার ধরে না হর্ষ আনন্দ। ওরই মাঝে আছে কালপুরুষের সুগভীর পরামর্শ। নীল অঞ্জন গিরিনিভ কায়া, নিশীথ নীরব ঘন ঘোর ছায়া। ওরই মাঝে আছে নববিধানের আশ্বাস দুর্ধর্ষ। তাহলে এর মধ্য দিয়েই নতুনের প্রতি যে বার্তা রয়েছে, ঠিক আছে, সেটাই বলেছেন কবি। এর মধ্যে দিয়েই নতুনের প্রতি কবির বার্তা রয়েছে, সেটাই হচ্ছে এখানে কালবৈশাখী। কালবৈশাখী প্রচন্ড একটা, কালবৈশাখী রূপ আমরা জানি প্রচন্ড, এখানে একটা মানে একটা প্রমাদ গুনছে এমন একটা অবস্থা, খুব মানুষের প্রচন্ড গরমে তার একদিকে যেমন বৃষ্টি নেই সবাই চিন্তা করছে, আবার অন্যদিকে মানুষের জীবন একদম গরমে ওষ্ঠাগত, একটা গুমট পরিবেশ। সেই পরিবেশ থেকে হঠাৎ করে কালবৈশাখী আসছে, তার যে রুদ্র রূপ আমরা দেখতে পাচ্ছি, এবং তারপর যখন বৃষ্টি হচ্ছে তার মধ্যেই আনন্দকে খুঁজে নেওয়া, অর্থাৎ এই রুদ্র রূপ সেখানে রয়েছে, আবার তারপরে বৃষ্টির একটা ধ্বনিময়তা, এবং কবিতার শেষে একটা সৃষ্টির আনন্দকে কবি প্রকাশ করেছেন। অজস্র উপমা ব্যবহার করেছেন, ভীষণভাবে তুলনা দেওয়া হয়েছে কবিতাটার মধ্য দিয়ে। এরপর হলো কান্ডারি হুঁশিয়ার।
কাজী নজরুল ইসলামের লেখা, উৎস হচ্ছে সর্বহারা। সর্বহারা 1926 কাব্যগ্রন্থ। তার প্রথম কবিতা ছিল বিদ্রোহী, যেটা 1921-এ লেখা হয়েছিল। পরবর্তীকালে সেটা ধূমকেতু পত্রিকাতে প্রকাশিত হয়। এটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম একবার, পিএসসির কবিতায় ছিল বলে। যেখানে হিন্দু সমাজ, মুসলিম সমাজ যে অবিচার, যে কুসংস্কারের বিরুদ্ধে তার যে প্রতিবাদ, ব্রিটিশ সরকারের শাসনের বিরুদ্ধে যে কবির যে প্রতিবাদ, সেটা কিন্তু সেই বিদ্রোহীর মধ্যে ছিল। এটাও ঠিক তাই, যেখানে তিনি বলেছেন যে স্বাধীনতার পথ খুব একটা সহজ নয়, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তো স্বাধীনতার পথ খুব একটা সহজ হবে না, অনেক দুর্গম পথ পেরিয়ে, অনেক প্রতিবন্ধকতাকে জয় করে তবেই স্বাধীনতা পাওয়া যাবে। অনেক সাবধানতার সঙ্গে সেই পথকে আমাদেরকে অতিক্রম করতে হবে। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত। বলছে দুলিতেছে তরি, মানে নৌকো এক প্রকার দুলছে, মানে আমাদের এমনই অবস্থা যে যে পথে আমরা স্বাধীনতাকে সরি যে পথে আমরা স্বাধীনতাকে চাইছি, সেই পথ খুব একটা সুবিধের ছিল না। সেই পথ ছিল খুবই কঠিন পথ, যেখানে প্রতিনিয়ত নৌকা ডুবে যেতে পারে এমনটা মনে হচ্ছিল। মাঝি প্রত্যেকেই পথ হারাচ্ছে, মানে তারা সঠিক কোন পথ বেছে নেবে সেটা বুঝতে পারছে না। ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত। বলছে এই হাল, এই পথের হাল কে ধরবে, কে প্রকৃত স্বাধীনতা এনে দিতে পারবে, কাছে কার আছে সেই হিম্মত, মানে সেই ক্ষমতা কার আছে। হিম্মত মানে এখানে ক্ষমতা। কে আছো জওয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তো সাম্প্রদায়িকতার সেই শোষণ, সেই বঞ্চনা, সেই বিদ্বেষকে সরিয়ে ফেলতে হবে। একজন মানুষকে তাকে নেতা হিসেবে বেছে নিতে হবে, যে সমগ্রটা যে সমগ্রটার দায়িত্ব নেবে, সে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তার কথা সকলকে শুনতে হবে। কবি এটাই বলেছেন। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। সবকিছুকে ঠেলে সরিয়ে দিতে হবে, যত অভিমান আছে। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদেরে পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ। বলছে অসহায় জাতি যারা ডুবে মরছে, যারা সাঁতার দিতে জানে না, মানে তারা কিভাবে বাঁচতে হবে তারা জানে না। কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ, অর্থাৎ তুমি পথ দেখাও। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন। বলছে কোনো সাম্প্রদায়িকতা এখানে প্রয়োজন নেই। কান্ডারি বলে ডুবিছে মানুষ, সন্তান মোর মার, মানে এখানে দেশই প্রধান। এখানে কে হিন্দু হলো না কে মুসলিম হলো সেটা বড় কথা নয়। সেটা দেখলে আমরা আমাদের স্বাধীনতা পাবো না। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝে, করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, নদিয়া ডিস্ট্রিক্টে, তাই তো? পলাশির প্রান্তর, পলাশির যুদ্ধের কথা বলা হয়েছে, সিরাজউদ্দৌলার কথা বলা হয়েছে। বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর, বাঙালির খুনে মানে রক্তে লাল হয়েছে। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর সূর্য, উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। বলছে আবার পুনরায় সূর্য উদিত হবে। অর্থাৎ এখানে যে অজস্র শহীদ, যারা
তারা নিজেরা বলিদান দিয়েছে, তারা আবার উদিত হবে। এবং তাদেরকে উদিত করার দায়িত্ব কাকে নিতে হবে? কান্ডারিকে নিতে হবে। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, ক্ষুদিরাম বসুর কথা বলা হচ্ছে, আরো যারা ফাঁসিতে চড়েছিল তাদের, মাস্টারদা সূর্য সেন, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। তো সেখানেই বলা হয়েছে, কবি তাদের কথাই বলছেন যে এই সব কিছু যারা একদিন প্রাণ দিয়ে দিয়েছে, কান্ডারি আসছে যে সে নতুন করে স্বাধীনতার বাণী সকলের মধ্যে ছড়িয়ে দেবে। এবং আবার সেই আরেকটা হচ্ছে যেখানে খঞ্জর বলেছে, এক ধরনের তরবারি, খঞ্জর মানে একটা অস্ত্র, তরবারি বলা হয়েছে। হিম্মত মানে ক্ষমতা, তিমির মানে তো অন্ধকার, যন্ত্রী মানে হচ্ছে প্রহরী। এটা সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত, বলেই দিয়েছি। 1334 বঙ্গাব্দে লেখা হয়েছিল কবিতাটা। জ্যৈষ্ঠতে। নজরুলের দুটো কাব্যগ্রন্থকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, একটা হলো অগ্নিবীণা, আর একটা হচ্ছে বিষের বাঁশি। এই দুটো। নজরুলকে জ্যৈষ্ঠের ঝড় বলেছিলেন। আর একটা আছে 1757, যেটা আমরা জানি যে সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন ইংরেজ লর্ড ক্লাইভের কাছে পলাশির যুদ্ধে। এর ফলে ভারতে ব্রিটিশরা, মানে এক প্রকার ভারতে তো বটেই, বাংলাতে বাংলাতে তো বটেই, ভারতের কথা আমরা বলছি, ভারতেও ব্রিটিশদের এক প্রকার কর্তৃত্ব একেবারে স্থায়ীভাবে সূচিত হলো। মানে ওটাই আমরা সূচনা বলতে পারি 1757। মানে এই সময় থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভাবতে শুরু করলো না যে না শুধুমাত্র ব্যবসা নয়, স্থায়ী ভারতে উপনিবেশ আমরা তৈরি করব। খুন মানে রক্ত, খঞ্জর মানে হচ্ছে তরবারি, এক প্রকার অস্ত্র, যেটা বলেছি। ভারতের দিবাকর বলতে যারা যারা প্রাণ দিয়েছে, এটা একটা রূপকের সাহায্যে বোঝানো হয়েছে যে যারা প্রাণ দিয়েছে তাদের কথা বলা হচ্ছে এখানে। পরের কবিতা হলো আমার ছেলেকে। আমার ছেলেকে এটা হলো অরুণ কুমার সরকারের লেখা। আমার ছেলেকে, উৎস হলো দূরের আকাশ। আচ্ছা, আমার যতটুকু মনে পড়ছে প্রফেসর শঙ্কুর মনে হয় স্বর্ণপর্ণীটা কি বাকি ছিল? একটু বলে দিও আমাকে, কোনটা বাকি আছে প্রফেসর শঙ্কু থেকে। আর এই যে কটা কবিতা আগে যে নোটটা দিয়েছি, ওই নোটটার মধ্যে দেখবে সবকটা কবিতা আছে কিনা, কবিতাটা দেখবে, যেহেতু ওটা শেষ করে দেবো আজকে, দিয়ে আমি তারপরে আমি দেখে নিচ্ছি যে প্রশ্ন কোনগুলো থেকে দিতে হবে, এক্সট্রা কোয়েশ্চেন দেবো। বলছে তুমি ফল পাবে বলে এই বৃক্ষ রোপণ করছি, যখন সবুজ পাতা ঝিকমিক করে উঠবে, শীত শেষ নরম রোদ্দুরে, তখন থাকবো না আমি, তুমি থাকবে, বাতাসও থাকবে, ক্ষণিক অচেনা পাখি ডালে বসে ফের উড়ে যাবে, রোজ একটু জল দিও গাছে, জল দিও। তাহলে এটা হলো আমার ছেলেকে, অরুণ কুমার সরকারের দূরের আকাশ। অরুণ কুমার সরকার, যিনি 1950-এর দশকে লেখালেখি শুরু করেন, 50-এর দশকে। দূরের আকাশটাই ওনার লেখা প্রকাশিত হয়েছিল 1952-তে লেখা হয়েছিল।
আচ্ছা, এখানে বলছে কবি তার ছেলেকে যেন বলছেন, পুত্রকে বলছেন যে তিনি বৃক্ষরোপণ করেছেন, বৃক্ষরোপণ করছেন তিনি। যখন সবুজ পাতা ঝিকমিক করে উঠবে, অর্থাৎ কিছুটা সময়, কিছুদিন পর যখন সবুজ পাতা ঝিকমিক করে উঠবে, যখন নরম রোদ্দুর, তখন থাকবো না আমি, মানে যখন কবি থাকবেন না, তখন তার পুত্র থাকবেন, তিনিও যেন, তখন বাতাস থাকবে, পাখিও থাকবে, তাই সেই গাছটাকে তখন বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু তার পুত্রের। সেই গাছে জল দেওয়ার কাজ করবে কে? না তার ছেলে। এটাই কবি বলে যাচ্ছেন। অর্থাৎ তিনি এখন তার দায়িত্ব পালন করছেন, ভবিষ্যতের দায়িত্ব পালনের দায়িত্ব কিন্তু তার পুত্রের উপর থাকছে, উত্তরাধিকার, এটাই তিনি স্পষ্ট করেছেন। কবি সৃষ্টির আশ্রয়কে কেন্দ্র করেই বেঁচে থাকবেন, এই সৃষ্টি মানে গাছের মধ্য দিয়েই তিনি কিন্তু বেঁচে থাকবেন, তাই সেদিক দিয়ে বলা যায় যে কবিতাটি সার্থক। ঠিক আছে, অরুণ কুমার সরকারের লেখা কবিতাটা দূরের আকাশে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তখন থাকবো না আমি, এই লাইনটা ইম্পর্টেন্ট। যখন সবুজ পাতা ঝিকমিক করে উঠবে, রোজ একটু জল দিও গাছে, জল দিও, তুমি থাকবে, বাতাসও থাকবে, ক্ষণিক অচেনা পাখি, এই ক্ষণিক অচেনা পাখিটা গুরুত্বপূর্ণ। নেক্সট হলো শঙ্খ ঘোষের বীরাঙ্গনা, কবিতাটার নাম। উৎস হলো শব্দ নিয়ে খেলা। শব্দ নিয়ে খেলা। শঙ্খ ঘোষ 20 শতকের এক বিখ্যাত কবি, শঙ্খ ঘোষ। এই শঙ্খ ঘোষ যিনি রবীন্দ্র পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, যিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। দিনগুলি রাতগুলি তার বিখ্যাত প্রথম কাব্যগ্রন্থ, এছাড়া তার সব থেকে গুরুত্বপূর্ণ হলো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, বাবরের প্রার্থনা, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। আমরা যে দেখতে যে মানে কি বলবো, হাংরি যে মুভমেন্টের কথা আমরা জানি, সেখানে কিন্তু শঙ্খ ঘোষ জড়িয়ে পড়েছিলেন। ঠিক আছে, পরবর্তীতে তিনি বেরিয়ে এসেছেন। বলছে যে স্বাধীনতা দিন নয় একদিন, একদিনের স্বাধীনতা আসেনি, বহুদিন জোড়া সে ইতিহাস, বয়ে বয়ে আসে পরাধীন দেশে, কোটি জনতার মেটালো আশ। অনেক দিন ধরে সেই স্বাধীনতা এসেছে পরাধীন দেশে, যা কোটি জনতার মানে আশা পূরণ হলো সেই দিন। সেই ইতিহাসে কত জেগে আছে মেয়েদেরও কাছে সবার ঋণ, তা যদি কখনো ভুলে যাই কেউ, মন তবে হবে দিনাতি দিন। মানে একদম পুরো কি বলবো, সে এই যে মন যেন কি হয়ে আছে একেবারে, তাদের আহ তা আমরা যেন কখনোই মেয়েদের ঋণ সেই ভুলতে না পারি। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের মন অনেক ছোট হয়ে যাবে। বিপ্লবী দল লুটে নিয়েছিল চট্টগ্রাম অস্ত্রাগার, 1931 30-31 ঘটনা। সে দলে কে ছিল? সদ্য যুবতী প্রীতিলতা ওয়াদ্দেদার, এই নামগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো টিকা পড়তে হবে। প্রীতিলতা ওয়াদ্দেদার, আমরা ইতিহাসের কথা জানি, তিনি যুগান্তর দল চট্টগ্রাম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। মূলত তার বোধহয় তার যতটুকু মনে পড়ছে যে তার পদবি ছিল প্রথমে দাশগুপ্ত, পরে পরবর্তীকালে ওয়াদ্দেদার এটা উপাধি হিসেবে এসেছে। তিনি চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাবের নেতৃত্বে দায়িত্বে ছিলেন। পরবর্তীকালে তিনি পুলিশের কাছে ধরা পড়ে যান, কিন্তু তিনি কি করেছিলেন? বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন, পটাসিয়াম সায়ানাইড খেয়ে নিয়েছিলেন। এবারে সেই বিখ্যাত নাম রাইটার্স বিল্ডিং, অলিন্দ যুদ্ধ,
বিনয় বাদল দীনেশ। তো জানো, জানো কি তোমরা কে বীণা দাস? এই প্রত্যেকটা নাম গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বিনয় বাদল দীনেশ, বীণা দাস, এইগুলো। বিনয় বাদল দীনেশ, বিনয় কৃষ্ণ বসু যে একজন ডক্টর ছিলেন। এই বাদল তো আত্মহত্যা করেছিল, দীনেশও নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, পরবর্তীতে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবং এই তিনজনের নামেই কিন্তু ডালহৌসি স্কোয়ারের নাম, বিবাদী বাগ, কলকাতায়। ঠিক আছে, বিনয় বাদল দীনেশ বাগ। বীণা দাস, বীণা দাসও কিন্তু একজন, আমরা জানি যে এর কথা মনে পড়ছে তো, নেতাজি সুভাষচন্দ্র বসু যার কাছে পড়াশোনা করতেন, তিনি যে মাস্টার মশাইয়ের কাছে পড়েছিলেন, বেনি মাধব দাস। ঠিক আছে, তার কন্যা ছিল এই তার কন্যা ছিল বীণা দাস। তিনি কি করেছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে, যেখানে ছাত্রছাত্রীরা থাকে, মাস্টারমশাই, সেখানে বাংলার গভর্নর ছিলেন স্ট্যানলি, তাকে হত্যা করার জন্য পর পর তিনি গুলি ছোড়েন। ঠিক আছে, এই বীণা দাস। তারপর বলছে সমাবর্তনে খোলা পিস্তল, ওই যে তারই মুখোমুখি গভর্নর, নামটা হচ্ছে, তার নাম হচ্ছে স্ট্যানলি জ্যাকসন। স্ট্যানলি জ্যাকসন। মাতঙ্গিনীকে মনে পড়ে নাকি? সত্তরোর্ধ্ব উনি কি চান? ভারত ছাড়ো আন্দোলনের প্রধান মুখ, অত বয়স্ক ভদ্রমহিলা সেই মুহূর্তে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। চান ইংরেজ ভারত ছাড়ুক, বুকে গুলি তবু হাতে নিশান, নিশান মানে পতাকা। করেঙ্গে ইয়া মরেঙ্গে গান্ধীজি, ধ্বনি ছড়িয়ে পড়েছে গান্ধীজির অহিংস সেই আন্দোলনের। পাশেই অস্ত্রে ওঠে জিগির, নেতাজির ডাকে ঘর ছেড়ে এসে মেয়েরাই হলো লাখ সেপাই। দুঃসাহসিনী লক্ষ্মী যেন ঝাঁসির সেরানী লক্ষ্মীবাই। এসব নারীর বীর গাথাগুলি প্রতিদিনই মনে হোক না হোক, স্বাধীনতা দিনে ভুললে এদের সেটা হবে যেন মহাপাতক, মানে মহাপাপী হয়ে যাবে যে ভুলবে। এখানে একটা জিনিস বলি, যে যে কটা মহিলা চরিত্র রয়েছে, যেহেতু কবিতাটার নাম বীরাঙ্গনা, অবশ্যই তাদের প্রত্যেকটা টিকা বলে দেবো। যেমন লক্ষ্মীবাই মহিলা চরিত্র, প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস, তারপরে মাতঙ্গিনী হাজরা, লক্ষ্মীবাই, এগুলো। আর পুরুষদের মধ্যে রয়েছে নেতাজি, মহাত্মা গান্ধী, বিনয় বাদল দীনেশ, এগুলো চরিত্রগুলো এবং তাদের চরিত্রের ঘটনা, তারা কি কারণে বিখ্যাত, এটা আমাদেরকে জানতে হবে। এর পরের কবিতা হচ্ছে ভাস্কর চক্রবর্তীর ভূমিকাহীন। এটার যে লাইন, সেটা হলো আকাশ অংশত মেঘলা থাকবে। মানে আংশিক, এটা কাব্যগ্রন্থ। বারবার বলছি যে আগের নোটটা দিয়েছি, একবার দেখবে যে তাতে এগুলো আছে কিনা, নইলে আমি তো দেবো আর একটা নোট। 1989। ভাস্কর চক্রবর্তীর লেখা আকাশ অংশত মেঘলা থাকবে। এই কবি মূলত জীবনানন্দ দাশকে অনুসরণ করতেন। কি খুঁজে বেড়াচ্ছ তুমি সারা দেশ জুড়ে? রুটি, শুধু রুটি। মানে মানুষের সেই যে জীবন, বেঁচে থাকতে গেলে প্রয়োজন হচ্ছে খাদ্য, এটাই কবি বলছেন। সেই খাদ্যের সন্ধান করতে হয়, তার জন্যই এত পরিশ্রম করতে হয়।
মানুষকে সেই রুটির সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। যতদিন মানুষ বাঁচবে ততদিন খাদ্যের সন্ধান মানুষকে চালাতেই হবে। খাদ্য সন্ধানের পর মানুষের আরো একটা জিনিস খোঁজে, তারও প্রয়োজন আছে মানুষের জীবনে, সে হলো ভালোবাসা। ভালোবাসার সন্ধান সারা জীবন ধরে করতে হয়, ঠিক আছে, এটার কথাই বলা হয়েছে। তাই এই খোঁজা চলতেই থাকে। কি খুঁজে বেড়াচ্ছ তুমি সারা দেশ জুড়ে? রুটি, শুধু রুটি। দিন নেই, রাত নেই, ঘুম নেই, অর্থাৎ মানুষকে খাদ্যের জন্যই পরিশ্রম করতে হয়। কি খুঁজে বেড়াচ্ছ তুমি সমস্ত জীবন? ভালোবাসা শুধু। এইটুকুই কবিতাটা। বলছে শুধুমাত্র, হ্যাঁ, মানুষকে খাদ্যের জন্য তো ডেফিনেটলি চতুর্দিকে যেতে হয়, কিন্তু ওটাই একমাত্র উদ্দেশ্য নয়। ভালোবাসাটাও মানুষের জীবনে প্রয়োজন, সেটাই বলা হয়েছে। লাস্ট হলো মফস্বলের বাস। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের লেখা মফস্বলের বাস। যেখানে মফস্বলের মানুষগুলোর কথা বলা হয়েছে, যেখানে হচ্ছে যে বাস এলো খর রৌদ্র দিনের আগুন চিরে, আমাদের তোমাদের বাস এলো ওই। মফস্বলে, গ্রাম থেকে মফস্বল হয়ে ওঠার চেনা ছবি ফুটে উঠেছে কবিতায়। আমরা একটা দেখতে পাচ্ছি কোথায়, গভীর গোয়ার বাস, কামারপুকুর থেকে দুবরাজপুর, থেকে দুবরাজপুর বীরভূমে, ঠিক আছে, কামারপুকুর বাঁকুড়া, হুগলির একটা সাইডে। এলো পান্ডুয়ার গন্ধ নিয়ে, কচুরির গন্ধ নিয়ে, ধুলো নিয়ে, মাছি নিয়ে, তাড়ি নিয়ে, সম্ভাবনা বয়ে নিয়ে, পশ্চিম বাংলার ভেতর, গভীর ভেতর থেকে উঠে এলো আর। গ্রাম বাংলার মানুষরা যেভাবে যাতায়াত করে সেটাকে বলা হচ্ছে। গ্রাম থেকে ছবিগুলো বদলাচ্ছে, গ্রাম থেকে সেটা ধীরে ধীরে তার মধ্যে আধুনিকতার ছোঁয়া লাগছে, ধীরে ধীরে সেটা মফস্বলে পরিণত হচ্ছে, একটু উন্নত হচ্ছে, সেটাই বলেছে। গভীর ভেতর থেকে উঠে এলো আর, উত্তেজনা ছড়ালো চারদিকে, উঠে বসলো ঘুমন্ত দোকানি, জেগে উঠলো ভাতের হোটেল হোটেল, মানে ধীরে ধীরে ভাতের হোটেল গুলো গজিয়ে উঠলো। আমরা এখন দেখতে পাই না, আগে তো গ্রামে একটা সাইড থেকে একটা সাইডে সেরকম ভাবে দেখাই যেত না। ধীরে ধীরে গ্রামের কি হচ্ছে, আধুনিকতার ছোঁয়া লাগছে। গন্ধরাজ লেবু, চাল নামলো, পাঁজি নামলো, ব্লাউজ বডিজ নামলো। খোকার বাবার ছুটি শেষ হলো আজ, তাকে নিয়ে বাস ছাড়লো, চৌমাথা ছাড়িয়ে গেল। জঙ্গিপুর, মুর্শিদাবাদ, কাঁথি, মেদিনীপুর, নন্দীগ্রাম, রায়গঞ্জ, ময়নাবাড়ি, খাপুর, সুদক্ষিণ চব্বিশ পরগনার কাদামাটি, বৃষ্টি, নানা মাছের ভেড়ির মধ্যে দিয়ে বাস ছুটলো। তার মানে পশ্চিমবঙ্গটার প্রত্যেকটা প্রান্তকে, যে জায়গাগুলোর নাম বলা হয়েছে এখানে, জায়গাগুলোর নামগুলো দেখবে, প্রত্যেকটা প্রান্তকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মানুষের জীবন ধীরে ধীরে নাগরিক জীবনের ছোঁয়া পাচ্ছে, মফস্বল হয়ে উঠছে গ্রাম, চেনা অচেনা ছবিগুলো তুলে ধরেছেন কবি, এটাই বলা হয়েছে এখানে। আচ্ছা, এটা এ যুগের কবিতা সংগ্রহ, লেখকের প্রসূন বন্দ্যোপাধ্যায়ের এ যুগের কবিতা সংগ্রহ থেকে নেওয়া হয়েছে।
তোমাদের মোটামুটি ভাবে কবিতাগুলো শেষ? প্রত্যেকটা জায়গার নাম বারবার বললাম, ভালো করে দেখবে। এই দুটো কবি, এই তিনটে কবিতা লাস্টে, ভূমিকাহীন, মফস্বলের বাস, আর ওই তার আগে বীরাঙ্গনাটা নয়, আমার ছেলেকে, এই তিনটে কবিতা খুব বেশি ইম্পর্টেন্ট নয়। একটু তবু এই এগুলো দেখে রাখবে, উৎসগুলো কি কি, আর এই নামগুলো দেখে রাখবে, তাহলেই। আমরা তাহলে আচ্ছা, আগামীকাল আমি পড়াবো না, বুধবার দিন পড়াবো, বৃহস্পতিবার দিনকে পড়াবো, ঠিক আছে? তো বুধবার দিন আমরা গদ্যটা শুরু করব, কেমন?